ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি আবারও তোমাদের সাথে ডাব্লিউবিসিএস স্ক্যানার থেকে প্রিভিয়াস ইয়ার হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে কোয়েশ্চেনগুলো আমি শুরু করেছিলাম সেগুলোই শেয়ার করব। তো আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে। তো এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি যে এই সিরিজটা করছি এটা শুধুমাত্র ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য না, যে পরীক্ষাতে ইতিহাস আসে সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপকামিং যে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে, কিংবা তার সাথে সাথে আরও এনটিপিসির পরীক্ষা রয়েছে, আর যা যা পরীক্ষা রয়েছে সেন্ট্রালের কিংবা স্টেটের সব পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি এই 10-15 মিনিটে একটু ছোটো ছোটো করে প্রতিদিন একটু করে দেখো, আশা করি তোমরা যারা জানো বিষয়গুলো সেই নলেজটা আরও বেশি এনহ্যান্স হবে, কিংবা যারা জানো না তারা আরও এই বিষয়গুলোর সাথে একটু হলেও পরিচিতি লাভ করতে পারবে। তো এর আগে আমি কিন্তু ডাব্লিউবিসিএসের যে সিরিজটা শুরু করেছিলাম ইতিহাসের, তো সেখান থেকে আমি 2023 মানে 20, 21, 22, 23 এই 4 বছরের কোয়েশ্চেন শেয়ার করেছিলাম। তোমরা যারা দেখোনি আগের ভিডিও দেখে নিতে পারো। তো চলো আজকের কোয়েশ্চেন শুরু করা যাক। 2019-এ এসেছিল। তো প্রথম কোয়েশ্চেন কি বলেছে, সূর্য সেন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ইভেন্ট ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। আমরা যেহেতু ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল এই চ্যাপ্টার থেকে আমরা কোয়েশ্চেনগুলো করছি, তো বলছে সূর্য সেন উনি কোন মানে ফ্রিডম স্ট্রাগলের কোন ইভেন্টের সাথে যুক্ত ছিলেন। তো উনি ছিলেন হচ্ছে চিটাগাং আর্মি রেড, যেটা সেটার সাথে যুক্ত ছিলেন। তো এপ্রিল 1930 সালে এই যে চিটাগাং আর্মৌরি রেড এই ঘটনাটা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি ছিল যে ব্রিটিশের যে আর্ম সেটাকে সিজ করে নিয়েছিল। তো কারা, ওই যে ইন্ডিয়ান যে ফ্রিডম স্ট্রাগল যে করছিল যারা, তো তারা কি করেছিল, ব্রিটিশের যে আর্মগুলো আছে ব্রিটিশ অথরিটি থেকে সেগুলোকে সিজ করে নিচ্ছিল। তার কারণ কি, যাতে এই যে ব্রিটিশদের মানে ন্যাশনালিজম আরও বেশি বাড়াবে এবং ব্রিটিশদের যে এত অত্যাচার করছে সেগুলোকে কমানোর জন্য। তাছাড়াও মানে টেলিগ্রাফ থেকে আরম্ভ করে রেল লাইন সমস্ত কিছু এগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছিল। তো এই চিটাগাং আর্মি রেডের সাথে ইম্পর্টেন্ট মাস্টারদা সূর্য সেন, ওনাকে মাস্টারদা বলা হয়, এবং তার সাথে আরও অনেকে যুক্ত আছে, যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার, গণেশ ঘোষ, তারপর কল্পনা দত্ত, ওনারা সকলে এই ঘটনার সাথে যুক্ত। এবং এই চিটাগাং আর্মৌরি রেডটা হয়েছিল এপ্রিল, সম্ভবত 18 এপ্রিল 1930 সালে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই ঘটনাটি কবে হয়েছিল। এপ্রিল 1930 সালে। কে যুক্ত? সূর্য সেন। এছাড়া অপশান যদি দিত যে সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, অল, তাহলে অল অপশান হতো। এবং এই ঘটনার জন্য কিন্তু মাস্টারদা সূর্য সেনকে 1934 সালে এক্সিকিউট করা হয়, ফাঁসি দেওয়া হয়। তো হলো। এবারে নেক্সট দেখো, কাকোরি কনস্পিরেসি কেস রয়েছে। কাকোরি কি, কাকোরি ট্রেন ডাকাতি আমরা সকলেই জানি। কাকোরি উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। এখানে ট্রেন ডাকাতি বিষয়টা কি হলো, তো এটা হয়েছিল যে দেখো সেই সময়টা যেভাবে আন্দোলন চলছিল, আন্দোলনের জন্য তো টাকার প্রয়োজন। সেই টাকাটা জোগাড় করার জন্য হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের যে মেম্বাররা ছিল ওরা কিন্তু কাকোরির ট্রেন ডাকাতি করেছিল। সেটা কবে ঘটেছিল? 9 আগস্ট 1925। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। কাকোরি কনস্পিরেসি কেস কবে হয়েছিল? কাকোরি কনস্পিরেসি 1925 9 আগস্ট হয়েছিল। এই 9 আগস্ট 9 আগস্ট যেদিন কুইট ইন্ডিয়া মুভমেন্টে যারা করেছিল 8 আগস্ট, সেই সমস্ত নেতাদের কিন্তু 9 আগস্টে অ্যারেস্ট করা হয়েছিল। সেই 9 আগস্ট এবং 1925 সালে কাকোরি কনস্পিরেসি কেস ঘটেছিল। এটা অ্যাকচুয়ালি ট্রেন ডাকাতি। কাকোরি উত্তরপ্রদেশে অবস্থিত এবং এই ঘটনার সাথে যুক্ত হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তার লিডারদের নাম কি, যেমন মেন হচ্ছে রামপ্রসাদ বিসমাল, তো অবশ্যই ছিলেন। কাকোরি কনস্পিরেসির সাথে যুক্ত লিডারদের নাম আসে, যেমন রামপ্রসাদ বিসমাল ছিলেন, তার সাথে সাথে আরও অনেকেই ছিলেন বলতে গেলে, রোশন সিং, তারপর রাজেন্দ্র লাহিড়ী, আশফাকুল্লাহ খান, এরা সকলে যুক্ত ছিলেন, আজাদও ছিলেন। তো হলো এবারে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, যেটাকে বলে আইন অমান্য আন্দোলন। মানে আইন মানবে না, কিসের আইন? ওই যে সল্ট আইন। কি আইন মানে ওটা দিয়েই শুরু হয়েছিল 1930 সালের 12ই মার্চ। এই ডেটটাও মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে ডেটগুলো আলোচনা করছি প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন অথবা আসার জন্য খুব ইম্পর্টেন্ট সেরকম। তো 12ই মার্চ 1930 সালে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শুরু হলো। আইন অমান্য আন্দোলন শুরু করলেন গান্ধীজি। সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামীকে নিয়ে ডান্ডির উদ্দেশ্যে রওনা দিলেন। 6 এপ্রিল সেখানে পৌঁছালে লবণ আইন ভঙ্গ করলেন, মানে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করলেন, যেটা তৈরি করা অ্যাকচুয়ালি নিষেধ ছিল। তার মাধ্যমে এই সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা শুরু হলো। আমি যে পয়েন্ট আলোচনা করলাম সবগুলোই খুব ইম্পর্টেন্ট। এবার নেক্সট হচ্ছে হোম রুল মুভমেন্ট। হোম রুল মুভমেন্ট কবে শুরু হয়েছিল? 1916। আমরা সকলেই জানি যে হোম রুল লীগ যেটা, সেটা দুটো ছিল হোম রুল লীগের বিষয়টা। একটা হচ্ছে বালগঙ্গাধর তিলক, একটা অ্যানি বেসান্ত। তো বালগঙ্গাধর তিলক সেটা বেলগাঁও দিয়ে শুরু করেছিল এপ্রিল সম্ভবত 1916, এবং অ্যানি বেসান্ত সেটা সেপ্টেম্বর 1916-তে মাদ্রাজের
এটা শুরু করেছিলেন আদিয়ারে। তো হোম রুল মুভমেন্টটাও খুব ইম্পর্টেন্ট। এখানেই মানে বালগঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ ইজ মাই, মানে এই সেশনটা যখন হলো বেলগাঁও কর্ণাটকে অবস্থিত, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই উইল হ্যাভ ইট, এই রিলেটেড যে কথাটা বলেছিলেন উনি। তো দেখো আমি কিন্তু একটা কোশ্চেন আলোচনা করলাম, তোমরা আমাকে বলবে এই একটা কোশ্চেনের পিছনে আমি কতগুলো কোশ্চেন আলোচনা করলাম অপশান দিয়ে দিয়ে। তো নেক্সট হচ্ছে অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস, মানে মধ্যরাতে যখন গোটা বিশ্ব ঘুমাবে, ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম, সেই সময় ইন্ডিয়া কিন্তু তার স্বাধীনতা লাভ করবে। সেটা কে বলেছিলেন তাহলে? এই কথাটা বলেছেন জওহরলাল নেহরু, যিনি আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন। জওহরলাল নেহরু কবে বললেন, কোন মধ্যরাতে? 14ই আগস্ট 1947, স্বাধীনতার আগের রাতে, স্বাধীনতা পাওয়ার আগের রাতে 14ই আগস্ট 1947 জওহরলাল নেহরু, যিনি প্রথম প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তিনি এই কথাটা বলেছিলেন। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এরকম যে বিভিন্ন লাইনগুলো যা মানে যেগুলো ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে ইম্পর্টেন্ট, হিস্ট্রিতে ইম্পর্টেন্ট, এই লাইনগুলো কিন্তু তোমরা যদি আলাদা করে নিতে পারো, কে বলেছিল, কখন বলেছিল, কী প্রসঙ্গে বলেছিল, খুব ইম্পর্টেন্ট। এইবারে লর্ড মাউন্টব্যাটেন বলতে গেলে কি, লর্ড মাউন্টব্যাটেন ওই লাস্ট ভাইসরয় ছিলেন। ভাইসরয় পদটা যেটা তৈরি হয়েছিল সেখানকার লাস্ট ভাইসরয় কিন্তু ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 1947 লাস্ট ভাইসরয় ছিলেন এবং তারপর ভাইসরয় পদটা চলে গেল। যাওয়ার পরে যখন ভারত স্বাধীন হলো, তারপর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এটাও লর্ড মাউন্টব্যাটেনই হয়েছিলেন। মাউন্টব্যাটেন প্ল্যান, 3 জুন প্ল্যান, যেটা অনুযায়ী 1947 মানে দুটা ডোমিনিয়ন হলো, একটা ইন্ডিয়া এবং পাকিস্তান। তো মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো পরীক্ষায় আসা। যেমন লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লাস্ট ভাইসরয় কে ছিল? তখন লর্ড মাউন্টব্যাটেন। যদি বলা হয় ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ভারত যখন স্বাধীন হলো তারপরে কে হয়েছেন, তখনও লর্ড মাউন্টব্যাটেনই হবে। আর রাজেন্দ্র প্রসাদ, উনি তো ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। আর জওহরলাল নেহরুর ইম্পর্টেন্ট বুক বলতে ডিসকভারি অফ ইন্ডিয়া, আরও অনেক রয়েছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এবার নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্টস ইমিডিয়েটলি ফলোড দ্য পার্টিশন অফ বেঙ্গল? কোন মুভমেন্টটা ইমিডিয়েটলি পার্টিশন অফ বেঙ্গলকে ফলো করেছিল? দেখো, পার্টিশন অফ বেঙ্গল 1905 সালে 16ই অক্টোবর কার্যকরী হয়েছিল, আমরা সকলেই জানি। আর অ্যানাউন্স করা হয়েছিল 19শে জুলাই 1905। তো এই পার্টিশন অফ বেঙ্গল যখন হলো, একদিকে বাংলা হলো, বাংলার মধ্যে এর আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাংলার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওড়িশা এগুলো হলো, আর একদিকে ইস্টার্ন বেঙ্গল এবং আসাম, এই দুটো প্রভিন্স হয়েছিল। তো এই যে পার্টিশন অফ বেঙ্গল, তারপরেই কী হলো, তখন বয়কট আন্দোলন এবং স্বদেশী আন্দোলন শুরু হলো। এই স্বদেশী এবং বয়কট আন্দোলন হলো কলকাতার টাউন হলে। বয়কট আন্দোলনের যে প্রস্তাব গ্রহণ করা হলো এবং সেখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন সেখানকার প্রেসিডেন্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং তখন মানে ইন্ডিয়ানরা বলতে থাকলো যে আমরা বিদেশি জিনিস থেকে আরম্ভ করে বিদেশি ইনস্টিটিউশন সব কিছু বয়কট করব, করে আমরা স্বদেশি জিনিসপত্র ব্যবহার করব। এবং এই স্বদেশীর ভাবনাটা 1905 সালে জিকে গোখলে আইএনসির যে মানে সেশন হলো সেখানে কিন্তু দিয়েছিলেন। এছাড়া নন কোঅপারেশন মুভমেন্ট, যেটা অসহযোগ আন্দোলন জানি আমরা, 1920 সালে মোস্ট ইম্পর্টেন্ট অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালের 1 আগস্ট, যেদিন তিলক মারা গেলেন সেদিনই শুরু হয়েছে নাগপুর সেশনে। আইএনসির 1920 সালের যে নাগপুর সেশনটা হয় না, সেই নাগপুর সেশনে এটা অ্যাডাপ্ট করা হয়েছিল। তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে আসে। তাছাড়াও আরও আসে, মানে অসহযোগ আন্দোলনের সময় আর কী করা হলো, মানে বললো ব্রিটিশের যা কিছু ইনস্টিটিউশন থেকে আরম্ভ করে স্কুল কলেজ থেকে আরম্ভ করে যা কিছু রয়েছে জিনিসপাতি, সব কিছু আমরা আর ইউজ করবো না, আমরা নিজের জিনিসের প্রতি ফোকাস করবো। সেটাই নন কোঅপারেশন মুভমেন্ট হলো। তো তার আগে তো জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকার হয়েছিল, তোমরা সকলেই জানো। এবার সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, তো এর আগে লবণ আইন, ভঙ্গ আইন, সেটা আমি অলরেডি আলোচনা করলাম। এবার গদর মুভমেন্ট, প্রত্যেকটা পাতায় পাতায় গদর মুভমেন্ট আসে। কবে হয়েছিল? 1913 সালে হয়েছিল। লালা হরদয়াল এবং সোহান সিং ভাকনা, লালা হরদয়াল তৈরি করেছিলেন, ইউএসএর সান ফ্রান্সিসকোতে তৈরি হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গদর কথার অর্থ রিভল্ট, আগের ইয়ারেই আমরা পড়েছি এটা। এবার দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার, কবে রাওলাট আইনটা পাস হয়েছিল? তো রাওলাট আইন পাস হয়েছিল বলতে গেলে আমাদের 1919 সালে পাস হয়েছিল। সিডনি রাওলাট ছিলেন তো 1919-এ। এবং এই অ্যাক্টটাকে ব্ল্যাক অ্যাক্ট, কালো আইন বলা হয়। কেন বলা হয় বলো তো? কারণ ডিটেনশন করা হতো উইদাউট ট্রায়াল ফর আপ টু 2 ইয়ার্স, প্রায় 2 বছর পর্যন্ত কিন্তু কোনো কথা নেই, বার্তা নেই, কিচ্ছু নেই, তোমার কী জন্য অ্যারেস্ট করলো কিচ্ছু জানাবে না, কিন্তু সেখানে তোমাকে অ্যারেস্ট করে নেবে। কারণ সেই সময়টা ন্যাশনালিজম অনেকটা বাড়ছিল, তো সেই জন্য রাওলাট অ্যাক্ট 1919 সালে আমাদের পাস করেছিল, যেটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই যে রাওলাট অ্যাক্টটা হলো, তো তারপরে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ শুরু করলেন, বললেন যে এইটা আমরা মানি না যে যখন তখন যাকে তাকে যেভাবে ইচ্ছে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে এবং তাদেরকে জেলবন্দি করা হচ্ছে। তো রাওলাট সত্যাগ্রহ সেই সময় শুরু হলো।
তো এরপরে নেক্সট হচ্ছে 1923, মানে প্রত্যেকটা দেখো আমরা হিস্ট্রি যখনই দেখবো ইয়ার, যে কোনো ইয়ার দেখলেই আমরা করার চেষ্টা করব যে এই ইয়ারে কী হয়েছে। যেমন 1917-তে মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন, 3 কাঠিয়া সিস্টেমকে অ্যাবলিশ করার ইয়েতে রাজকুমার শুক্লার ডাকে তিনি গিয়েছিলেন। তো 1917 মানে চম্পারণ সত্যাগ্রহ। এছাড়া মন্টেগু ডিক্লারেশন হয়েছিল 1917-তে। তারপরে আরও অনেক কিছুই হয়েছে। 1917-তে আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন, ক্যালকাটা সেশনের অ্যানিবেশন, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট এরকম। আবার 1921 বলতে গেলে মোপলা রিভল্ট যেটা হয়েছিল। মোপলা মানে কি, মুসলিম পিজান যারা তারা রিভল্ট করেছিল। মোপলা মানে মালাবার রিজিয়ানে কেরালার যে হিন্দু ল্যান্ডলর্ড এবং ব্রিটিশ অথরিটির বিরুদ্ধে। তারপর একা মুভমেন্ট 1921-এ হয়েছিল, খুব ইম্পর্ট্যান্ট। এরকম এসেছিল। মোপলা কি অ্যাকচুয়ালি হচ্ছে মুসলিম পিজান্ট, এরকম কোনো কোয়েশ্চেন বিসিএসে কিংবা অন্যান্য কোনো পরীক্ষার ইয়ারে এসেছিল। তারপর 1923 মানে স্বরাজ্য পার্টি 1 জানুয়ারি তৈরি হয়, খুব ইম্পর্ট্যান্ট একটা সাল দেখলে ওই সালে কোন ঘটনা অন্তত একটা হলেও ঘটনা যেন আমরা মনে করতে পারি। নেক্সট তারপরে বলতে গেলে যে হুইচ ডে ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ দ্য ডিরেক্ট অ্যাকশন ডে। মোস্ট ইম্পর্টেন্ট, ডিরেক্ট মানে মুসলিম লীগ তখন বলছে আমরা ডিরেক্ট অ্যাকশন করবো। তার কারণ কি 16 আগস্ট 1946 মোস্ট ইম্পর্টেন্ট। সেদিন মানে এত গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয়, কারণ সেই দিন এত লোক মারা গেছিলো, কলকাতার রাস্তা পুরো রক্তে ভেসে গেছিলো এরকম। তার ডিরেক্ট অ্যাকশন ডে কার নেতৃত্বে মুসলিম লীগ করলো? মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে। কেন করলো? তার কারণ হচ্ছে রিজেক্ট করেছিল মুসলিম লীগ ক্যাবিনেট মিশন প্ল্যান। কেন রিজেক্ট করলো? কারণ ক্যাবিনেট মিশন প্ল্যানে কিন্তু মানে ইন্ডিয়াকে ইউনাইটেড রাখার কথা বলা হয়েছিল, যে ইন্ডিয়াকে মানে আলাদা হিন্দু মানে কোনো রাষ্ট্র কিংবা মুসলিম রাষ্ট্র করা হবে না, ইউনাইটেড রাখা হবে। তো সেই প্রস্তাবটা মুসলিমদের পছন্দ না। মুসলিমদের মধ্যে তখন অলরেডি চলছে যে আমাদের আলাদা স্টেট প্রয়োজন, পাকিস্তান প্রয়োজন, এরকম। তো রিজেক্ট করেছিল ক্যাবিনেট মুসলিম লীগ ক্যাবিনেট মিশন প্ল্যান, যেহেতু মার্চ 1946-এ এসেছিল ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াকে ইউনাইটেড রাখবে এবং কীভাবে কী পাওয়ার ট্রান্সফার করবে এই সেই রিলেটেড কথাবার্তা বলার জন্য। তো সেই সময় রিজেক্ট করলো মুসলিম লীগ ক্যাবিনেট মিশনের প্রস্তাবকে, বলল না ইন্ডিয়াকে আমরা ইউনাইটেড রাখবো না, আমাদের জন্য আলাদা স্টেট চাই। তো সেটাকে রিজেক্ট করলো, করে এবার বলছে এবার আমাদের ডিরেক্ট অ্যাকশন করতে হবে। সেটাকে গ্রেট ক্যালকাটা কিলিংস, কলকাতায় প্রচুর মানুষ মারা গেছিলো এবং সেটা ডিম্যান্ড করেছিল সেপারেট স্টেট পাকিস্তান, এবং মেন সেন্টারটা নোয়াখালীতে ছিল। নোয়াখালী, তারপরে কলকাতা, এই সমস্ত অঞ্চলগুলোতে এটা হয়েছিল। মানে খুব ইম্পর্ট্যান্ট এটা একটা কোয়েশ্চেন। এবার নেক্সট হচ্ছে হুইচ ইম্পর্ট্যান্ট ইভেন্ট ইমিডিয়েটলি প্রিসিডেন্ট জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার কী হয়েছে? আগে রাওলাট অ্যাক্ট এনাক্টমেন্ট হলো, তারপরে কিন্তু জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হলো। ঘটনাটা কী ঘটলো? রাওলাট অ্যাক্ট হচ্ছে কে ব্ল্যাক অ্যাক্ট বলা হয় 1919, যেটা আগে আলোচনা করলাম। তো উইদাউট ট্রায়াল ধরে নিয়ে যাওয়া হতো ইন্ডিয়ান মানে যারা ন্যাশনালিস্ট মুভমেন্ট করতো তাদেরকে। তো সেই রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে রাওলাট সত্যাগ্রহ শুরু হলো। তারপর যেহেতু রাওলাট অ্যাক্টে কী করা হয়েছিল, মানে সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল, ওনাদের দুজনকে, ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল, ওনাদের দুজনকে উইদাউট ট্রায়াল ধরে নেওয়া গেল। তো ওনাদের যে অ্যারেস্ট হয়েছে, কারণ ওনারা তো এই যে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন, তো ওনাদের যে অ্যারেস্টকে কেন্দ্র করে একটা পিসফুল একটা প্রোটেস্টে নেমেছিল জালিয়ানওয়ালাবাগে আমাদের দেশবাসী, ন্যাশনালিস্ট লিডাররা বিশেষ করে, এবং দেশবাসী অনেকেই। তো সেক্ষেত্রে জালিয়ানওয়ালাবাগে, পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে একত্রিত হলো একটা জায়গায়। তো হওয়ার পরেই তখনই তো জালিয়ানওয়ালাবাগ মানে ডায়ার নির্দেশ দিলেন যে গুলি চালানোর জন্য। 13 এপ্রিল 1919-এ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার ঘটলো। তার ঘটনার মূলে রয়েছে হচ্ছে রাওলাট অ্যাক্টের এনাক্টমেন্ট। তো খুব ইম্পর্টেন্ট। দ্য কমিউনাল অ্যাওয়ার্ড তো আমরা জানি। অ্যারাইভাল অফ সাইমন কমিশন। আমরা সাইমন কমিশন কবে এসেছিল? ফেব্রুয়ারিতে, মানে 1928-এ এসেছিল। কিন্তু সাইমন কমিশন তৈরি হয়েছিল কিন্তু 1927-এর নভেম্বরে, অলরেডি তৈরি হয়ে গেছিলো। জন সাইমনের চেয়ারম্যান ছিলেন। তো সাইমন কমিশনটা তৈরি হয়েছিল 1927, কিন্তু ইন্ডিয়াতে এসেছিল ফেব্রুয়ারি 1928-এ। এবং সেখানে কেন সেটা সাইমন কমিশনকে মানতে চাইল না? কী জন্য এসেছিল? কনস্টিটিউশনাল রিফর্মকে কেন্দ্র করে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটাকে মন্টেগু চেমস্ফোর্ড অ্যাক্টও বলা হয়। তো সেই অ্যাক্টটা ঠিকমতো চলছে কিনা ইন্ডিয়াতে সেটা দেখার জন্য এসেছিলো, এবং কনস্টিটিউশনাল রিফর্ম করার জন্য এসেছিলো। তো সেইখানে কি ছিল? 7 জন মেম্বার ছিল। অল হোয়াইট কমিশন বলা হয় সাইমন কমিশনকে, কারণ প্রত্যেকেই ব্রিটিশার্স ছিল সেখানে। তার জন্য ইন্ডিয়ানরা বলছে যে না, আমরা এরকম প্রত্যেক অল হোয়াইট কমিশন এরকম মানবো না, যেখানে কোনো মানে ভারতীয়দের কোনো প্রাধান্যই নেই। তো তার জন্য গো ব্যাক সাইমন এই স্লোগান দেওয়া হলো। সেখানেই কিন্তু লালা লাজপত রায় অংশগ্রহণ করেছেন, লাঠিচার্জের আঘাতে মারা গেলেন। সেইটাকে আবার প্রতিবাদ স্বরূপ কিন্তু ভগৎ সিং আবার সন্ডার্সকে হত্যা করার চেষ্টা করলেন, তার স্বরূপ ওনাদেরকে আবার জেলে পাঠানো হলো। এরকম লিঙ্কড কিন্তু প্রত্যেকটা ঘটনা।
তো দেখো একটা ঘটনা বলতে গিয়ে আমি কত ঘটনা বলছি। তো সাইমন কমিশনের বিষয়টা হলো, দেখো এরকমভাবে ক্রনোলজিক্যালি সাধারণত দেবে। ধরো রাওলাট অ্যাক্ট, নন কপারেশন মুভমেন্ট, অ্যারাইভাল অফ সাইমন কমিশন, কমিউন অ্যাওয়ার্ড, বিসিএস মেন্সের কথা বলছি, যেহেতু আমি মেন্স দিই, বেশ কয়েকবার দিয়েছি। তো এই ঘটনাগুলো পরপর সাজাও। তো আমরা যদি না জানি ডিটেলসে কবে কোন মাসে কবে হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট ঘটনাগুলো, তাহলে তো আমরা পারবো না সাজাতে। এবার কমিউনাল অ্যাওয়ার্ডটা কবে হয়েছে? 16 আগস্ট 1932 কমিউনাল অ্যাওয়ার্ড। এটাকে অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলা হয়। ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল সেই সময় রামসি ম্যাকডোনাল্ড। তিনি কি বললেন, মানে সেপারেট ইলেক্টোরেট দাবি করছিল আমাদের এদিক থেকে ইন্ডিয়ানরা, তো সেপারেট ইলেক্টোরেট দেওয়ার কথা বললো। যা মাইনরিটি যেগুলো আছে, কোন কোন মাইনরিটি, যেমন হিন্দু তো মেজরিটি ছিল, তাছাড়াও মাইনরিটি বলতে সমস্ত কিছু, মানে মুসলিম, বিশেষত মুসলিম, শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান এবং যে ডিপ্রেস ক্লাস যেগুলো দলিত বলা হয়, ওনাদের সকলকে সেপারেট ইলেক্টোরেট দেওয়ার কথা ঘোষণা করছিল কমিউনাল অ্যাওয়ার্ডে। তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, সেই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার রামসে ম্যাকডোনাল্ড ছিলেন, আগস্ট 1932। তো এই বিষয়টা গান্ধীজির অবশ্যই পছন্দ হলো না। গান্ধীজি বলতে চাইলো যে না, এইভাবে যদি ইন্ডিয়াকে মানে ইন্ডিয়া তো এইভাবে ভাগ হয়ে যাবে, তাহলে ওর জন্য গান্ধীজি একদম ফার্স্ট আনটু ডেথ, মৃত্যু পর্যন্ত ফার্স্টে অনশনে নেমে গেলেন সেই সময় জেল থেকেই। তো তার জন্য তারপরে আবার পুনা প্যাক্ট 1932 সেপ্টেম্বরে, পরের মাসে গান্ধী এবং বি.আর. আম্বেদকরের মধ্যে হলো। তার মধ্যস্থতাকারী কে ছিল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো ঘটনাগুলো কিন্তু পরপর। এবার রাওলাট একটা এনাকমেন্ট 1919 সালে শুরু হলো। তারপরে তাহলে নন কপারেশন মুভমেন্ট 1 আগস্ট যেটা শুরু হয়েছিল 1920 সালে, বালগঙ্গাধর তিলক এই দিনই আবার মারাও গেছিলেন নাগপুর সেশনে, যেটা গ্রহণ করা হয়েছে যে রেজলিউশনটা। তো প্রথমে রাওলাট অ্যাক্টকে দেবে, তারপরে তোমরা নন কপারেশন মুভমেন্ট 1920, আর তারপরে অ্যারাইভাল অফ সাইমন কমিশন, তারপরে কমিউনাল অ্যাওয়ার্ড। এইভাবে কিন্তু 1, 2, 3, 4 উঠবে ঘটনাগুলো। তো এরপরে নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা আলোচনা করবো, হুই ইজ দ্য ফাউন্ডার অফ গদর পার্টি। গদর পার্টি সম্পর্কে আমরা প্রচুর জায়গায় বললাম। গদর পার্টি 1913 সালে তৈরি হয়েছিল এবং সান ফ্রান্সিসকো ইউএসএতে, এবং তার ফাউন্ডার ছিল এবং সেক্রেটারি জেনারেল লালা হরদয়াল। গদর কথার অর্থ হলো রিভল্ট। আর সেখানে যদি বলে ফাউন্ডার প্রেসিডেন্ট কে ছিলেন, তখন কিন্তু হবে সোহান সিং ভাকনা, উনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া লালা লাজপত রায় সম্পর্কে আমরা অনেকেই জানি যে তিনি এক্সট্রিমিস্ট একজন লিডার ছিলেন এবং ওনাকে ডিপোর্ট করা হয় 1907 সালে মান্দালয়ের জেলে। এটা এসেছিল বিশেষে। ভগৎ সিং সম্পর্কে তো আমরা সকলেই জানি যে ভগৎ সিং লাহোস কনফারেন্সের কেসের সাথে জড়িত, এছাড়া অনেক কেসের সাথে জড়িত উনি, এবং ওনার মানে ফাঁসি দেওয়া হয় কবে 23শে মার্চ 1931 সালে ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয় এবং এই ডেটটা মার্টিয়ার ডে হিসেবে পালন করা হয়। আর নেক্সট হচ্ছে কুনওয়ার সিং। কুনওয়ার সিং কি বিহারের কুনওয়ার সিং, আমরা 1857 সালে সিপাহী বিদ্রোহে পড়েছিলাম, সেইখানে বিহারের কুনওয়ার থেকে লেট করতে হচ্ছে, বিহার থেকে নেতৃত্ব দিয়েছিল কুনওয়ার সিং। 1857 রেবেলিয়ান। মানে হিস্ট্রি আমরা এইভাবেই, যে কোনো সাল, মানে ওই সালে কী কী ঘটনা ঘটেছে সেরকম টাইপের, কিংবা তোমার যে কোনো মানুষের অপশান দেখলাম, তাহলে এই মানুষটা হিস্ট্রির কিংবা এই লিডারটা হিস্ট্রির কোন পার্টের সাথে, কোন মানে পার্টিকুলার কোন টপিকের সাথে যুক্ত, এইভাবে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা যদি 10টাও কোয়েশ্চেন পড়ি, তাহলে কিন্তু 100টা কোয়েশ্চেনের সমান হয়ে যাবে। তো তোমাদের এই 2021 সালের ইয়ারটা জিওগ্রাফির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হয়, কারণ তার আগে পপুলেশনটা বড্ড আনস্টেবল ছিল 1921-এর আগে। তারপর যখন 1921 হলো, সে সময়টা পপুলেশনটা ধীরে ধীরে বাড়তে থাকলো। ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনটা। তুমি এইভাবে যদি পড়ার চেষ্টা করো তোমরা, তো আমি এইভাবে পড়ার চেষ্টা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যেটা বললাম যে তোমরা যদি অল্প সংখ্যক কোয়েশ্চেন নাও, সেখান থেকে তোমাদের অনেক মানে 5 গুণ 10 গুণ বেশি কোয়েশ্চেন কিন্তু কভার হয়ে যাবে এবং মনেও থাকবে জিনিসগুলো লিঙ্ক করে করে পড়লে। তো তোমাদের এই সেশনটা পার্টিকুলারলি আমি যে হিস্ট্রিটা করাচ্ছি, তো সেটা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। তোমরা আবার এই রিলেটেড ভিডিও দেখতে চাও কি না সেটাও কিন্তু জানাতে পারো। তো এরপরে আমি যেগুলো পড়ি সেগুলো থেকেই, যেদিন যা পড়ি সেগুলো থেকে একটু টুকরো অংশ তোমাদের সাথে শেয়ার করে, এরপরে ধরো জিআই করলাম, ম্যাথ করলাম, যেটাই করলাম না কেন তোমাদের সাথে একটু শেয়ার করব, তোমাদের যদি ভালো লাগে। তো যাই হোক, আমার খুব টার্গেট রয়েছে, মানে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটাকে শেষ করব। তো করার পরে তারপরে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের উপর যত কোয়েশ্চেন রয়েছে একদম ফার্স্ট টু লাস্ট সব কোয়েশ্চেনগুলো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার একটা ভিডিও করে রেখে দেবো। তাহলে সেটা আমারও দেখতে সুবিধা হবে, তোমাদের ক্ষেত্রেও খুব উপযোগী হবে। মানে আগে তো শেষ করতে হবে, ওর জন্য টুকরো করে ডিটেলসে করে শেষ করছি। তারপরে যখন একদম পুরো ভিডিও আসবো, সেখানে তো অত ডিটেলস করলে অনেক ঘন্টা হয়ে যাবে, সম্ভব না। মোটামুটি ডিটেলসে ফার্স্ট টু লাস্ট কভার করব। তো এইভাবে সমস্ত সাবজেক্ট, সব চ্যাপ্টার, সব টপিক আমার কভার করার ইচ্ছা আছে। বিসিএস প্রিলিমস যদি কয়েক মাস পর, হয়তো জানি না কবে হবে, ভোটের আগে যদি হয় তাহলে সময়টা তো বড্ড কম হয়ে যাচ্ছে, সব হয়তো কভার করা যাবে না, কিন্তু যদি ভোটের পরে হয় তাহলে চেষ্টা করব যতটা সম্ভব করার। তো তোমরা আমাকে একটু জানিও তো যে বিসিএস প্রিলিমস কবে হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই। ধন্যবাদ।